আজকের এই বিশেষ অ্যানালাইসিসে আমরা একটা ভীষণ ইন্টারেস্টিং কিন্তু একই সাথে বেশ সিরিয়াস একটা এনভায়রনমেন্টাল কেস স্টাডি নিয়ে কথা বলবো। একটা দেশ যখন খুব দ্রুত উন্নতি করে তখন তার এনার্জি চাহিদাও তো বাড়ে, ঠিক না? কিন্তু এই এনার্জি সাপ্লাইয়ের সাথে যদি জুড়ে থাকে মারাত্মক সব লজিস্টিক্যাল ঝুঁকি, তখন কি হবে? চলুন আজ আমরা এমনই এক চরম ইঞ্জিনিয়ারিং আর অর্থনৈতিক টিকে থাকা লড়াইয়ের গল্প জানব। সমস্যার বিশালতাটা বুঝতে হলে প্রথমেই এই 11,330 মেগাওয়াট সংখ্যাটার দিকে একটু নজর দিতে হবে। আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য ঠিক এই বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন ভাবা যায়, অথচ ঠিক এই সময়েই দেশীয় প্রাকৃতিক গ্যাস উৎপাদন প্রায় 8% কমে গেছে। মানে একদিকে শিল্পের চাকা ঘুরছে, নগরায়ন বাড়ছে, আর অন্যদিকে জ্বালানি কমছে। এটা এমন একটা জাতীয় চ্যালেঞ্জ যার সমাধান করাটা একেবারেই অপরিহার্য। তো এই বিশাল জ্বালানি ঘাটতি মেটানোর সবচেয়ে বড় সমাধানটা কি? সমাধান হল লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি। কিন্তু মুশকিল হল এই সমাধানটা নিজেই আরেকটা বড় সমস্যার জন্ম দেয়। গ্যাসকে তরল অবস্থায় রাখতে হলে একে সবসময় -162°C তাপমাত্রায় জমিয়ে রাখতে হয়। হিমাঙ্কের এত নিচের এই তাপমাত্রায় এর পরিবহন ব্যবস্থাকে চরম ঝুঁকিপূর্ণ করে তোলে। মানে একটুখানি তাপমাত্রার হেরফের হলেই বিপুল পরিমাণ গ্যাস অনিয়ন্ত্রিতভাবে প্রসারিত হতে শুরু করবে, যা যে কোনো মুহূর্তেই একটা বড়সড় বিপর্যয়ের কারণ হতে পারে। তো পুরো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব জ্বালানি খাতের পরিবর্তন, এরপর এলএনজি সাপ্লাই চেইন, পরিবহন বিকল্পের মূল্যায়ন, অর্থনীতি ও সময়ের হিসাব নিকাশ, এর সাথে জড়িত নিরাপত্তা ঝুঁকি, এবং একেবারে শেষে জানব চূড়ান্ত পরিবহন সমাধানটা আসলে কি। চলুন একদম প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক। আমাদের জ্বালানি খাতের এই নতুন বাস্তবতার সাথে আমরা কিভাবে খাপ খাওয়াচ্ছি। আমাদের বর্তমান বিদ্যুৎ অবকাঠামো কিন্তু অনেকাংশে গ্যাসের উপর নির্ভরশীল। মানে প্রায় 52% বিদ্যুৎ কেন্দ্রই গ্যাস দিয়ে চলে। কিন্তু আগেই বলেছি, দেশীয় উৎপাদন তো ক্রমাগত কমছে, আর এদিকে ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যেই এই চাহিদা দৈনিক 500 মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট ছাড়িয়ে যাবে। তাহলে উপায় একটাই, বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে আমদানি করা এলএনজির উপর ভরসা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এটা এখন আর শুধু একটা চয়েস নেই, বরং জাতীয় বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। এবার আসা যাক দ্বিতীয় অংশে, এলএনজি সাপ্লাই চেইন। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা কোথায় সেটা একটু দেখে নিই। এই জ্বালানির যাত্রাপথটা কিন্তু বেশ রোমাঞ্চকর। আন্তর্জাতিক দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে, যেমন ধরুন কাতার বা ওমান থেকে গ্যাস আমদানির মাধ্যমে এর শুরু। এরপর সেই গ্যাস জাহাজে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের ভেতরে আসে আর ধাপে ধাপে চূড়ান্তভাবে পৌঁছায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। এই পুরো সাপ্লাই চেইনটা আসলে ভীষণ লম্বা আর জটিল একটা প্রক্রিয়া, যেখানে পদে পদে নিখুঁত একটা সমন্বয় থাকা লাগে। এই গবেষণায় পুরো 4 ধাপের প্রক্রিয়ার মধ্যে একটা মারাত্মক বাধা বা বটলনেক চিহ্নিত করা হয়েছে, আর সেটা ঘটে ঠিক দ্বিতীয় ধাপে। মানে আমদানি তো হলো, কিন্তু এরপর এই অত্যন্ত দাহ্য আর উদ্বাহী তরলটাকে কিভাবে নিরাপদে রিগ্যাসিফিকেশন প্ল্যান্ট থেকে দেশের ভেতরে পরিবহন করা যায়, এটাই হলো সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। বড় জাহাজ থেকে নামানোর পর সরাসরি বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর মাঝখানের এই পথটুকুতেই থাকে সবচেয়ে বড় ঝুঁকি। আর ঠিক এখানেই আমাদের তৃতীয় অংশটা প্রাসঙ্গিক হয়ে ওঠে, পরিবহন বিকল্পের মূল্যায়ন। চলুন দেখি মাধ্যমগুলোর এই লড়াইয়ে কে জেতে। এই কেস স্টাডিতে 50 জন পরিবহন বিশেষজ্ঞের ওপর একটা চমৎকার জরিপ চালানো হয়েছিল। অর্থনীতি, সময় আর নিরাপত্তা, এই 3টি প্রধান মাপকাঠিতে মূলত 3টি অপশনকে বিচার করা হয়েছে। অপশনগুলো হলো হেভি ডিউটি ট্রাক, রেলওয়ে সিস্টেম এবং ছোট অভ্যন্তরীণ জাহাজ। এই 3টির মধ্যে কোনটি দেশের ভেতরের জটিল যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে কার্যকর হবে সেটা বের করাই ছিল এই গবেষণার মূল টার্গেট। জরিপের ডেটাগুলো থেকে কিন্তু একদম স্পষ্ট একটা রেজাল্ট পাওয়া যায়। অবাক করা ব্যাপার হল 52%-এরও বেশি বিশেষজ্ঞ মনে করেন যে এলএনজি দেশের ভেতরে পরিবহনের জন্য ভারী ট্রাকই হল সবচেয়ে পারফেক্ট সমাধান। রেলওয়ে বা জাহাজের ধারে কাছেও নেই। 26% সমর্থন নিয়ে ট্রেন আর 22% নিয়ে জাহাজ বেশ পিছিয়ে আছে। ট্রাকের এই বিশাল সমর্থন থেকেই বোঝা যায় এর লজিস্টিক্যাল সুবিধাগুলো আসলেই অন্য যে কোনো মাধ্যমের চেয়ে অনেক বেশি। কিন্তু ট্র্যাক কেন এত ভোট পেল? এর পেছনের কারণগুলো জানতে হলে আমাদের 4 নম্বর অংশটা দেখতে হবে, অর্থনীতি ও সময়ের হিসাব। ট্রাক কেন এই লড়াইয়ে বিজয়ী হল তার সবচেয়ে বড় প্রমাণ হল রক্ষণাবেক্ষণ বা মেনটেনেন্স খরচ। একটু খেয়াল করলেই দেখবেন জাহাজের ক্ষেত্রে নিয়মিত চেকিং আর রক্ষণাবেক্ষণের খরচ প্রায় 66%। ট্রেনের ক্ষেত্রেও সেটা 24%, কিন্তু ট্রাকের ক্ষেত্রে মাত্র 10%। দীর্ঘমেয়াদে এই বিশাল অর্থনৈতিক পার্থক্য ট্রাককে যোজন যোজন এগিয়ে রাখে।
একটা উন্নয়নশীল দেশের জন্য এত কম খরচে কাজ সারাটা তো বিশাল একটা স্বস্তির ব্যাপার, তাই না? আর শুধু কি খরচ, গতির দিক থেকেও ট্রাক একেবারেই বাজিমাত করেছে। জাহাজ বা ট্রেনের জন্য অনেক বড় আর ব্যয়বহুল পোর্ট, স্পেশাল টার্মিনাল বা আলাদা রেলওয়ে অবকাঠামো লাগে, কিন্তু ট্রাক ব্যবহারের ফলে সেই বিশাল কাঠামোগত ঝামেলাগুলো খুব সহজেই এড়িয়ে যাওয়া যায়। যে কোনো রাস্তা ব্যবহার করে এটা সরাসরি এক জায়গা থেকে গন্তব্যে পৌঁছাতে পারে। আর সবচেয়ে বড় কথা, পরিবহনের সময় সিস্টেম লস বা গ্যাস অপচয়ের পরিমাণও ট্রাকে অনেক কম হয়। এবার আমরা 5 নম্বর অংশে প্রবেশ করছি। এতক্ষণ তো অনেক সুবিধার কথা শুনলাম, এবার একটু নিরাপত্তা ঝুঁকির দিকে তাকানো যাক। এলএনজির উদ্বায়ীটা কিন্তু মোটেও হেলাফেলার বিষয় নয়। ট্রাকের এই বিশাল অর্থনৈতিক বিজয়ের সাথে কিন্তু একটা মারাত্মক অ্যালার্ম বা সতর্কবার্তাও জড়িয়ে আছে। এলএনজি খুব দ্রুত প্রসারিত হয়, আর এর জ্বলনাঙ্ক বা ইগনিশন পয়েন্ট হল 650 ডিগ্রি সেলসিয়াস। তাই পরিবহনের সময় ট্রাকে যদি সামান্যতম কোনো দুর্ঘটনা ঘটে, তবে সবচেয়ে খারাপ কি হতে পারে সেটা ভেবে রাখাটা একেবারেই অপরিহার্য। এই তরল শক্তির ভেতরে লুকিয়ে থাকা বিস্ফোরক ক্ষমতা যে কোনো সাধারণ ট্রাফিক দুর্ঘটনাকে মুহূর্তের মধ্যে একটা জাতীয় বিপর্যয়ের রূপ দিতে পারে। আর জরিপের এই ডেটাটা সত্যিই একটা ভয়াবহ বাস্তবতাকে তুলে ধরেছে। ট্রাক যদিও সবচেয়ে সাশ্রয়ী, কিন্তু কোনো বড় ধরনের যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনা ঘটলে ট্রাকে ভয়াবহ বিস্ফোরণের ঝুঁকি প্রায় ৭৬% পাওয়া যায়, যেখানে ট্রেনের ক্ষেত্রে এই ঝুঁকি 10%-এরও কম এবং জাহাজে মাত্র 18%। এটা আসলে একটা মারাত্মক ট্রেড অফ। সস্তায় আর দ্রুত পরিবহনের সুবিধার বিপরীতে এত বিশাল মাত্রার ঝুঁকি মেনে নেওয়াটা সত্যিই ভীষণ কঠিন একটা সিদ্ধান্ত। তো এত ঝুঁকির পরও যদি আমরা ট্রাকের অর্থনৈতিক সুবিধাগুলো নিতে চাই, তাহলে রাস্তায় নিরাপত্তার পেছনে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে হবে। ট্রেইলারের রানিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি, কন্ট্রোল বক্সে বৈদ্যুতিক ত্রুটি আর চালকের ভুল কমানোর জন্য নিবিড় প্রশিক্ষণ, এগুলো নিশ্চিত করতেই হবে। বিশেষ করে ক্রায়োজেনিক স্টোরেজ ট্যাঙ্কের ডিজাইনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার তো কোনো বিকল্পই নেই। সোজা কথায়, প্রতিটি ট্রাককে মূলত একটা চলন্ত হাইটেক দুর্গে পরিণত করতে হবে, যাতে দুর্ঘটনা ঘটার আগেই তা আটকে দেওয়া যায়। এই পর্যায়ে আমরা চলে এসেছি একেবারে শেষ অংশে, অর্থাৎ চূড়ান্ত পরিবহন সমাধান, যেখানে আমরা দেখব কিভাবে একটা পরিকল্পিত আপসের মাধ্যমে পুরো ব্যাপারটা সামলানো হয়। এই পুরো কেস স্টাডি থেকে একটা ব্যাপার খুব স্পষ্ট: জটিল লজিস্টিক্সে নিখুঁত বলে আসলে কিছু হয় না। যা থাকে তা হলো বাস্তবসম্মত আপোষ। যেহেতু ট্র্যাক ব্যবহার করাটা একরকম অনিবার্য একটা পছন্দ, তাই এর সুরক্ষার নকশাকে আরও উন্নত করাটা এখন আর কোনো অপশন নয়, বরং এটা একটা কড়া নিয়ম। এলএনজির মতো এমন দাহ্য ও বিস্ফোরক গ্যাস পরিবহনের সময় নিরাপত্তার সাথে ইকোনমিক্সের ব্যালেন্সটা তো রাখতেই হবে। এই ধরনের মেগা প্রজেক্টের ঝুঁকি একেবারে জিরো করা হয়তো অসম্ভব, কিন্তু দুর্দান্ত ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সেটাকে অন্তত সহনশীল মাত্রায় নামিয়ে আনা তো সম্ভব, তাই না? আর ঠিক এই পয়েন্টটায় শেষে একটা অত্যন্ত আকর্ষণীয় প্রশ্নের জন্ম দেয়। একটা দ্রুত বর্ধনশীল দেশ যখন তার কঠোর অর্থনৈতিক বাস্তবতার সাথে এরকম চরম ঝুঁকিপূর্ণ জ্বালানি চাহিদার একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করে, তখন ভবিষ্যতের এই বিশাল বিস্ফোরক শক্তিকে নিরাপদে বহন করার জন্য আমাদের প্রতিদিনের অবকাঠামোগুলোর ইঞ্জিনিয়ারিং ঠিক কিভাবে বদলে যাবে, একটু ভেবে দেখবেন।